জিমি ভ্যালেন্টাইন ক্লাস 11 সেমিস্টার 2 এর যে ক্লাসটা আমরা পার্ট 1 হিসাবে করেছিলাম তাতে আলোচনা করেছিলাম যে পর্যন্ত, তারপর থেকে আমরা আজকের এই ক্লাসটাতে আলোচনা করব। যেমনটি তোমাদেরকে বলেছিলাম যে আমরা জিমি ভ্যালেন্টাইন 3টে ক্লাসে পুরো টেক্সট আর অ্যানালিসিস করব, লাইন বাই লাইন বেঙ্গলি মিনিং জানবো এবং ইম্পর্টেন্ট যে ফ্যাক্টরসগুলো, যে জায়গাগুলো আছে সেগুলো ভালোভাবে আলোচনা করব। যারা এখনো পার্ট 1 ক্লাসটা দেখোনি তারা ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে, তোমরা অতি অবশ্যই সেখান থেকে প্রথমে পার্ট 1 দেখে নাও। পার্ট 1 দেখার পরে পার্ট 2 এই ক্লাসটা করো, কারণ এটা আমরা জিমি ভ্যালেন্টাইনের মিডল সেকশনটাকে কভার করছি। So welcome to English Edition channel, and today's video is on the part 2 of Jimmy Valentine written by O. Henry. লাস্ট যে অংশটা দিয়ে আমরা শুরু করেছিলাম, মানে শেষ করেছিলাম, সেটা হলো যে জিমি ভ্যালেন্টাইন সেলজার অ্যান্ড মিল্ক, যেটাকে সফট ড্রিঙ্ক হিসাবে বলা হয়েছে, সেই সফট ড্রিঙ্কটি মাইক ডোলানের সঙ্গে পান করার পরে, ড্রিঙ্কটা নেওয়ার পরে, তারপর থেকে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনাটা কিন্তু এক সপ্তাহ পর। অর্থাৎ আমরা এই জন্যই ওখানে থেমেছিলাম পার্ট 1-এ, কারণ এরপর যে ঘটনাটা ঘটছে দেখো সেখান থেকে ফলো করছি। A week after the release of Valentine 9762, a week after the release মানে হচ্ছে ছেড়ে দেওয়া। জিমি ভ্যালেন্টাইনের ছেড়ে দেওয়া মানে কোথা থেকে রিলিজ? ফ্রম দ্য জেল থেকে রিলিজ হবার পরে জিমি ভ্যালেন্টাইন, যার নাম্বার ছিল জেলে 9762, ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেটা আমি আগের দিনে পড়িয়েছিলাম যে জিমি ভ্যালেন্টাইনস নেম ওয়াজ ক্রনিকেল। জিমি ভ্যালেন্টাইনের নামটা খাতায় লেখা হলো জিমি ভ্যালেন্টাইন 9762 was chronicled as the pardoned by governor, এটা লেখা হয়েছিল। এবং সেই ঘটনার এক সপ্তাহ পরে there was a neat job of safe burglary done in Richmond, Indiana with no clue to the author. There was a neat job of safe burglary. Safe burglary মানে হচ্ছে সিন্দুক চুরি, নিড জব মানে পরিষ্কার একটা কাজ, অর্থাৎ সিন্দুক চুরির একটি পরিষ্কার কাজ হয়েছিল ইন রিচমন্ড, ইন্ডিয়ানাতে। এটা একটা জায়গার নাম, যে জায়গাতে একটা চুরি হচ্ছে। রিচমন্ড, ইন্ডিয়ানাতে চুরি হচ্ছে, যে চুরিটার উইথ নো ক্লু টু দ্য অথার, কোনো ক্লু ছিল না কার কাছে? টু দ্য অথার। অথার মানে কি? অথার মানে হচ্ছে লেখক, বা অথার মানে সৃষ্টিকারী, যিনি সৃষ্টি করেছেন। অর্থাৎ এখানে যিনি এই চুরিটা করছেন তাকে বোঝানো হয়েছে অথারের মাধ্যমে। অর্থাৎ যিনি চুরিটা করছেন তার কাছেও কোনো ক্লু ছিল না। মানে এত পরিষ্কারভাবে করেছে, যদি যে চুরিটা করেছে তাকে যদি এই সিনটাতে নিয়ে আসা হয় তাহলেও তিনি কোনো ক্লু পাবেন না। তাহলে ফার্স্ট ইনসিডেন্ট অফ সেফ বার্গলারি ডান ইন রিচমন্ড, ইন্ডিয়ানা আন্ডারলাইন করবে উইথ নো ক্লু টু দ্য অথার। A scant $800 was all that was secured. $800 বলেছে, দেখো 800 মানে হচ্ছে $800 that was secured, সুরক্ষিত। সিকিউরড মানে হচ্ছে প্রিজার্ভড, সুরক্ষিত রাখা ছিল। অর্থাৎ রিচমন্ড, ইন্ডিয়ানাতে যে চুরিটা হচ্ছে সেই চুরিটাতে $800 সিকিউর করা ছিল, সেটা চুরি গেল। নাম্বার 1 ইনসিডেন্ট অফ বার্গলারি। 2 weeks after that, এটা ছিল এক সপ্তাহ রিলিজের পরে। এবার এই ঘটনাটা ঘটার 2 সপ্তাহ পরে, 2 weeks after that, a patented improved burglar proof safe. প্যাটেন্টেড মানে হচ্ছে যথেষ্ট চকচকে, শাইনিং মেটাল দিয়ে তৈরি। ইমপ্রুভড মানে উন্নত, যথেষ্ট ডেভেলপ, উন্নত প্রযুক্তিবিদ্যা সহ।
বার্গলার প্রুফ স্রেফ, বার্গলার প্রুফ বলেছে দেখো, মানে চুরি প্রুফ, মানে চুরি করা যাবে না এরকম একটা সেফ, এরকম একটা সিন্ধুক ইন লোগানস্পোর্ট, জায়গার নাম কোথায়, লোগানস্পোর্টে, ওয়াজ ওপেন্ড লাইক এ চিজ, চিজ মানে কি, পনির, একেবারে পনিরের মতন খুলে দিয়েছিল, টু দ্য টিউন অফ $1,500, $1,500 জন্য। টিউন মানে সুর, মানে $1,500 সুরে, মানে এখানে যে চুরিটা গেছে সেটা হচ্ছে $1,500 কারেন্সি, কারেন্সি মানে প্রচলিত মুদ্রায়। ফার্স্ট ইনসিডেন্ট কোথায় বললাম, ফার্স্ট ইনসিডেন্ট বললাম রিচমন্ড ইন্ডিয়ানা, কত ছিল, $800। সেকেন্ড ইনসিডেন্ট কোথায় হচ্ছে, লোগানস্পোর্ট। সেকেন্ড ইনসিডেন্ট দেখো লোগানস্পোর্টে হচ্ছে, লোগানস্পোর্টে কত চুরি যাচ্ছে, $1,500, $1,500 চুরি যাচ্ছে। সিকিউরিটিজ অ্যান্ড সিলভার আনটাচড, এখানে যে সিকিউরিটি সিস্টেমটা ছিল, আমি বলেছিলাম যে নতুন প্রযুক্তিবিদ্যা যেখানে বলা ছিল দেখো ইমপ্রুভড বার্গলার প্রুফ সেফ, এখানেও ঠিক তেমনি সিকিউরিটি সিস্টেমটা কিন্তু আনটাচ মানে টাচই করেনি, এবং এর মধ্যে যে সিলভার যে রূপোটা ছিল, রূপো ছিল, সেটাও স্পর্শ করেনি। দ্যাট বিগ্যান টু ইন্টারেস্ট দ্য রোগ ক্যাচার্স, রোগ কথাটার মানে কি, রোগ মানে ডিসঅনেস্ট পারসন, অসৎ ব্যক্তি, এখানে থিপকে বোঝানো হচ্ছে, চোরকে বোঝানো হয়েছে, অর্থাৎ যারা চোর ধরেন তাদেরকে বলছে রোগ ক্যাচার্স। তো এই জিনিসটা ইন্টারেস্ট তৈরি করেছিল এই চোর ধরা লোকেদের কাছে, কেন, কারণ সিলভারটা টাচ করেনি আর সিকিউরিটিটাও একেবারে টাচ করেনি, অথচ খুলে দিয়েছে লাইক এ চিজ, পনিরের মতো। দেন অ্যান ওল্ড ফ্যাশন ব্যাংক সেট, তারপর একটা পুরনো ওল্ড ফ্যাশন, পুরনো ফ্যাশনের একটা ব্যাংক সেট, ব্যাংকের সিন্ধুক ইন জেফারসন সিটি, জেফারসন সিটিতে বিকেম অ্যাক্টিভ, সক্রিয় হয়ে উঠেছিল, অ্যান্ড থ্রিউ আউট অফ ইটস ক্র্যাটার, ক্র্যাটার মানে জ্বালামুখ, এর জ্বালামুখ থেকে বেরিয়ে এসেছিল, মানে এক কথায় সিন্ধুকটা থেকে বেরিয়ে এসেছিল an eruption of banknotes amounting to $5,000, $5,000, এবং এখান থেকে $5,000 এর জ্বালামুখ থেকে বেরিয়ে এসেছিল। জ্বালামুখ থেকে বেরিয়ে আসা মানে এখান থেকে চুরি যাচ্ছে $5,000। ভাবো, আমার কি ছিল, প্রথমে রিচমন্ড ইন্ডিয়ানাতে চুরি হচ্ছে $800, জেফারসন সিটিতে হচ্ছে $1,500, সঙ্গে সঙ্গে লোগানস্পোর্টে যখন জেফারসন সিটিতে হচ্ছে তখন সেটা চলে যাচ্ছে $5,000। ব্যাংক সেফ, ওল্ড ফ্যাশন, পুরনো দিনের ব্যাংক সেফ। দ্য লসেস ওয়্যার নাও হাই এনাফ, এখন এই যে লসটা হচ্ছে চুরিটাতে, সেটা এখন যথেষ্ট বেশি ছিল, হাই এনাফ, উঁচু মানে যথেষ্ট বেশি ছিল, টু ব্রিং দ্য ম্যাটার আপ ইনটু বেন প্রাইসেস ক্লাস অফ ওয়ার্ক। এই পুরো বিষয়টা চলে গেল এই জন্য কার কাছে, বেন প্রাইসের কাজের মধ্যে। আমি বেন প্রাইসের ইন্ট্রোডাকশন আগে দিয়েছিলাম, যেখানে জিমি ভ্যালেন্টাইন ওয়াজ অ্যারেস্টেড বাই বেন প্রাইসেস কলার বাটন ইন দ্য রুম, মনে পড়ছে, বেন প্রাইসের কলার বাটন রুমের ভিতরে পড়েছিল। বেন প্রাইস ছিল এমিনেন্ট ডিটেকটিভ, বিখ্যাত একজন ডিটেকটিভ ছিলেন। সেই বেন প্রাইসের যে লসটা এতটাই বেশি হলো যে পুরো বিষয়টা বেন প্রাইসের ক্লাস অফ ওয়ার্কে চলে গেল, মানে বেন প্রাইসের কাজের মধ্যে পড়ে গেল। বাই কম্পেয়ারিং নোটস, বিভিন্ন নোটসগুলো, বিভিন্ন যে ক্লুগুলো, বিভিন্ন ধরনের যে ইয়েগুলো ক্লু বা যা যা ফেলা রয়েছে এখানে নোটসগুলো, সেগুলো তুলনা করে, কম্পেয়ারিং নোটস, a remarkable similarity in the methods of the burglaries was noticed. Remarkable similarity, দারুণ সাদৃশ্য, সিমিলারিটি মানে কি, সাদৃশ্য, মিল, একটা দারুণ মিল পাওয়া গিয়েছিল। ইন দ্য মেথডস অফ দ্য বার্গলারিজ, এই চুরিগুলোর পদ্ধতিতে একটা দারুণ মিল পাওয়া গিয়েছিল, ওয়াজ নোটিস, যেটা দেখা গিয়েছিল। ভেবে দেখো, বেন প্রাইস যখনই এই কাজটা নিল, বেন প্রাইস কাজটা নেওয়ার পরেই কিন্তু বেন প্রাইস দেখছে যে এই তিনটে যে চুরি ঘটেছে, এই চুরির কিন্তু
তিনটের স্টাইলটা একই রকম, মিল খুঁজে পাচ্ছেন তিনি। বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিনস অফ রবারিজ, রবারিজ মানে চুরি, এই যে চুরির দৃশ্যগুলো বেন প্রাইস ইনভেস্টিগেট করেছিলেন, ভালোভাবে ইনভেস্টিগেট করলেন, পর্যবেক্ষণ করলেন, ভালোভাবে সেটার ইনভেস্টিগেট করার পরে ওয়াজ হার্ড ইনভেস্টিগেটেড দ্য সিনস অফ রবারিজ মানে এই যে চুরির দৃশ্যগুলোকে ভালোভাবে পর্যালোচনা করলেন, ইনভেস্টিগেট করলেন, তদন্ত করলেন। অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক, তাকে শোনা গেল বলতে, কি বলতে শোনা গেল সেটা নেক্সট প্যারাগ্রাফে বলছে, যেটা বেন প্রাইসের কোট আনকোট কথা। বেন প্রাইস কি কথা বলছেন, অর্থাৎ এই সমস্ত বিষয়টাকে তিনি লক্ষ্য করে তিনটে চুরি ঘটনা ভালোভাবে পর্যবেক্ষণ করে বেন প্রাইস যে ঘটনাটা বলছেন সেই ঘটনাটা তিনি কি বলছেন ঘটনার পরিপ্রেক্ষিতে সেটা দেখা যাক। দেখো বেন প্রাইস বলছে দ্যাট ইজ ড্যান্ডি জিমস ভ্যালেন্টাইনস অটোগ্রাফ, অর্থাৎ এই তিনটে চুরি বেন প্রাইস দেখে না দেখেই বলছে দ্যাট ইজ মানে এটা হলো ড্যান্ডি, ড্যান্ডি কথাটার ভালো বাংলা হচ্ছে ফুলবাবু। ফুলবাবু কাকে বলে? ফুলবাবু মানে একজন ব্যক্তি যে নিজেকে সবসময় গুছিয়ে পাটিয়ে পরিপাটি করে রাখে, খুব সুন্দর করে সাজানো গোজানো অবস্থায় নিজেকে যখন প্রকাশ করে তখন তাকে বলা হয় ফুলবাবু, মানে ভালো ড্রেসে সবসময় ফিটফাট থাকে, স্টাইলটাকে বোঝানো হয়েছে। বলছে দ্যাট ইজ ড্যান্ডি জিমস ভ্যালেন্টাইন অটোগ্রাফ, বলছে এই তো ফুলবাবু জিমি ভ্যালেন্টাইনের অটোগ্রাফ। অটোগ্রাফ মানে কি? অটোগ্রাফ মানে সই, সিগনেচার। এখানে হচ্ছে টাচ অফ দ্য হ্যান্ড অফ জিমস ভ্যালেন্টাইন, জিমি ভ্যালেন্টাইনের হাতের স্পর্শকে অটোগ্রাফ হিসাবে বলা হয়েছে। বলছে এই তো জিমি ভ্যালেন্টাইনের অটোগ্রাফ দেখা যাচ্ছে, মানে মানে চুরিগুলো কে করেছে? চুরিগুলো জিমি ভ্যালেন্টাইন করেছে, সেটাই তিনি বলছেন যে তো চুরিগুলো জিমি ভ্যালেন্টাইনের অটোগ্রাফ দেখাচ্ছে। হি হ্যাজ রিজিউমড বিজনেস, রিজিউমড মানে স্টার্টেড, হি হ্যাজ স্টার্টেড বিজনেস, ও তো বিজনেস স্টার্ট করে দিয়েছে। লুক অ্যাট দ্য কম্বিনেশন নব, বলছে ওই কম্বিনেশন নবটা দেখুন। নব যেটা ওই সিন্দুকের যে নব হয়, ঘোরানোর যে নব, জাকড আউট বাইরে বার করে নিয়েছে, অ্যাজ ইজি অ্যাজ পুলিং আপ র্যাডিস ইন ওয়েট ওয়েদার, র্যাডিস মানে মূলো, যেন ওয়েট ওয়েদার ভিজে আবহাওয়ায় মূলো তোলার মতন তুলে নিয়ে চলে এসেছে। হি হ্যাজ গট দ্য অনলি ক্ল্যাম্পস দ্যাট ক্যান ডু ইট, বলছে তার একমাত্র এই ক্ল্যাম্পস আছে। ক্ল্যাম্পস হচ্ছে একটা যন্ত্র, যেটা আগের দিনে কি কি যন্ত্র ছিল তার সুটকেসে সেটা বলা ছিল, তার মধ্যে ক্ল্যাম্পস ছিল একটা। বেন প্রাইস বলছে যে ওর কাছে একমাত্র এই ক্ল্যাম্পস গুলো আছে যেগুলো এটা করতে পারে, দ্যাট ক্যান ডু ইট, এটা করতে পারে। অ্যান্ড লুক, এবং দেখুন, হাউ ক্লিন দোজ টাম্বলার্স ওয়্যার পাঞ্চড আউট। টাম্বলার, টাম্বলার গুলোকে এই যে নবের মতনই জিনিস আর কি, যে টাম্বলার, টাম্বলার ছিল এর একটা পার্ট অফ দ্য শেপ, সিন্দুকের একটা অংশ, এগুলোকে কেমন ভাবে পাঞ্চ আউট করে নেওয়া হয়েছে, বাইরে বার করে নিয়ে আসা হয়েছে। জিমি নেভার হ্যাজ টু ড্রিল, জিমিকে তো ড্রিল করতে হয় না, গর্ত করতে হয় না, বাট ওয়ান হোল, একটা গর্ত থাকলেই হল, মানে ও শুধু একটা গর্ত থাকলেই হবে, ওকে নতুন করে গর্ত তৈরি করতে হবে না। ইয়েস আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন, আমার মনে হয় আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন, আমার মিস্টার ভ্যালেন্টাইনকেই প্রয়োজন। So Jimmy, Ben Price was sure that all these things of burglary, all these works of burglaries were done by Jimmy Valentine. Jimmy Valentine এই কাজগুলো করেছে, এটা তিনি শিওর হয়ে গেলেন। He will do his bit next, পরেরটা সে করবে নেক্সট টাইম, উইদাউট এনি শর্ট টাইম, অল্প সময়ের ছাড়াই, মানে উইদাউট এনি শর্ট টাইম, অর্থাৎ ভেরি সুন, খুব শীঘ্রই সে আরো এরকম ধরনের একটা কাজ করবে, আর যেটা দেখাবে কি অফ ক্লিমেন্সি ফুলিশনেস। ক্লিমেন্সি কথাটার মানে হচ্ছে আনপার্ডনেবল, মানে যেটা ক্ষমা করা যায় না। ফুলিশনেস মানে বোকামো, ক্ষমাহীন বোকামো দিয়ে সে আরো এটা তার পরের কাজটা করবে, পরে চুরিটা করবে, সেটা বোঝাতে চাইছে বেন প্রাইস। বেন প্রাইসের এই কথাটা বলার পরে দেখো আমরা পরের প্যারাগ্রাফে যাব, যেখানে বলছে বেন প্রাইস নিউ জিমিজ হ্যাবিটস, বেন প্রাইস জিমির অভ্যেসগুলো জানে।
এখন আমরা এখানে পাবো জিমির অভ্যেসগুলো কি ছিল। জিমি অ্যাজ এ থিপ, একজন চোর হিসাবে তার অভ্যেসগুলো কি ছিল সেটা আলোচনা করব। দেখ যে হি হ্যাড লার্নড দেম, হি মানে এখানে বেন প্রাইস হ্যাড লার্নড দেম, বেন প্রাইস এগুলো শিখেছিলেন, জেনেছিলেন, অর্থাৎ গট দ্য নলেজ অফ, তিনি এই শিক্ষাটা পেয়েছিলেন, এই ধারণাটা পেয়েছিলেন। while working on the স্প্রিংফিল্ড কেস, যখন তিনি স্প্রিংফিল্ডের কেসে কাজ করছিলেন। যে স্প্রিংফিল্ড কেসে জিমি ভ্যালেন্টাইনকে কি করা হয়েছিল, অ্যারেস্ট করা হয়েছিল। লং জাম্পস, লম্বা লম্বা লাফ, কুইক গেট অ্যাওয়েজ, দ্রুত পালিয়ে যাওয়া, কুইক রান অ্যাওয়েজ, নো কনফেডারেটস, কনফেডারেটস মানে হচ্ছে কম্প্যানিয়ন, সঙ্গী, কোনো সঙ্গী নেই, অ্যান্ড এ টেস্ট ফর গুড সোসাইটি, ভালো সমাজের প্রতি স্বাদ, মানে সে চুরিটা করার পরে ভালো সমাজের মূল স্রোতে নিজেকে অ্যাডজাস্ট করে নেয়, ভালো মানুষ হিসাবে ঘুরতে শুরু করে দেবে, থাকতে শুরু করে দেবে। এটাই বলছে যে টেস্ট ফর গুড সোসাইটি। চারটে জিনিস বলেছে দেখো, একটা হচ্ছে লং জাম্পস, লম্বা লম্বা লাভ, কুইক গেট অ্যাওয়েজ, দ্রুত পালিয়ে যাওয়া, নো কনফিডারেটস, কোনো কম্পেনিয়ন নেই, সে একা আছে এর মধ্যে, আর আর একটা কি, টেস্ট ফর গুড সোসাইটি, ভালো সমাজের প্রতি একটা ইন্টারেস্ট, আগ্রহ। দিস ওয়েজ হ্যাড হেল্পড মিস্টার ভ্যালেন্টাইন, এই জিনিসগুলো, এই রাস্তাগুলো মিস্টার ভ্যালেন্টাইনকে সাহায্য করেছিল টু বিকাম নোটেড, পরিচিত হতে, অ্যাজ এ সাকসেসফুল ডোজার অফ রেট্রিবিউশন। রেট্রিবিউশন কথাটার মানে হলো পানিশমেন্ট, শাস্তি। ডোজার মানে হচ্ছে যিনি এড়িয়ে যান। অর্থাৎ এই জিনিসগুলো, এই যে চারটে বৈশিষ্ট্য জিমি ভ্যালেন্টাইনের ছিল, সেই চারটে বৈশিষ্ট্য তাকে একজন সফল পালিয়ে যেতে, মানে সফলভাবে পানিশমেন্টটা অর্থাৎ যে শাস্তিটা সেটার থেকে তাকে পালিয়ে যেতে সাহায্য করত। and it was given out, এটা প্রকাশিত হয়েছিল that Ben Price had taken up the trail of the elusive cracksman. Ben Price had taken up মানে Ben Price ধরে নিয়েছে, had taken up the trail মানে way of the elusive cracksman মানে হচ্ছে বার্গলার, চোর। আর ইলিউসিভ মানে ইভ্যাসিভ, স্লিপারি, হার্ড টু ক্যাচ মানে যাদেরকে সহজে ধরা যায় না, আনবিটেবল যাদেরকে বিট করা যাচ্ছে না, তাদেরকে বলছে। এরকম ইলিউসিভ যে ক্র্যাক্সম্যান, যে সেফ বার্গলার্স, চোরদের রাস্তাটা বেন প্রাইস কি করেছে, ধরে নিয়েছে। and other people, অন্য মানুষেরা, with burglar proof safes, যাদের এই চুরি প্রুফ করা সিন্দুক ছিল, felt more at ease মানে স্বস্তি, তারা যথেষ্ট স্বস্তি লাভ করেছিল। বোঝা গেল? সুতরাং এটা গেল আমাদের বেন প্রাইসের যে কমেন্টের পরে বেন প্রাইস কি বৈশিষ্ট্যগুলো তিনি লক্ষ্য করেছিলেন, অর্থাৎ জিমির যে বৈশিষ্ট্যগুলো সেগুলো বলা হলো, এবং বেন প্রাইস যে তাদের রাস্তাটা তাদেরকে যে বুঝতে পেরে গেছে এই জিনিসটা সম্পর্কে আলোচনা করা হলো। চলো নেক্সট অংশটা দেখি। One afternoon, একদিন বিকেল বেলায়, জিমি ভ্যালেন্টাইন and his suitcase climbed out of the mail hack in Elmore. একদিন বিকেল বেলায় জিমি ভ্যালেন্টাইন এবং তার সুটকেস climbed out of মানে নামলেন। জিমি ভ্যালেন্টাইন নামলো, তার সুটকেসও নামলো, মানে জিমি ভ্যালেন্টাইন উইথ হিজ সুটকেস, তার সুটকেস নিয়ে নেমেছিলেন। ইন এলমোর, কোথায় নামছে? এলমোর একটা জায়গা, যেটা a little town 5 miles of the railroad down in the Black Jack country of Arkansas. দেখো, a little town 5 miles off the railroad মানে একটা 5 মাইল, লিটল টাউন ছোট্ট একটা টাউন, যেটা 5 মাইল দূরে ছিল। 5 miles of the railroad মানে ট্রেন লাইন থেকে, রেল রোড থেকে, ডাউন ইন দ্য ব্ল্যাক, তাহলে এটা বলছি আমি, ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানসাসের ব্ল্যাক জ্যাক কান্ট্রিতে রেল রোড থেকে 5 মাইল দূরে একটা ছোট্ট শহর যার নাম হচ্ছে এলমোর, সেই এলমোরে তিনি নামছেন। এবার দেখা যাক যে এই ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানসাস বলতে কি বোঝানো হয়েছে। ব্ল্যাক জ্যাক কথাটা খুব ইম্পর্টেন্ট। ব্ল্যাক জ্যাক কথাটার বিভিন্নভাবে মিনিং করা যেতে পারে। ব্ল্যাক জ্যাক বলতে আমরা যে ইন্টারপ্রিটেশনটা বলছি সেটা হচ্ছে যে ব্ল্যাক জ্যাক হচ্ছে ওয়ান টাইপ অফ কার্ড গেম, তাসের খেলা।
তো এটা গ্যাম্বলিং এর সঙ্গে যুক্ত, জুয়ারিদের সঙ্গে বা জুয়ার সঙ্গে যুক্ত। ব্ল্যাক জ্যাক কান্ট্রি বলতে বোঝানো হচ্ছে জুয়ারিদের যে দেশ, সেটা কোনটা? আরকানসাস। আরকানসাস প্রদেশের একটা জুয়ারিদের যে দেশ, সেই অঞ্চলে নেমেছিলেন জিমি ভ্যালেন্টাইন। কোথা থেকে নামলেন? তার সুটকেস নামলো একটা মেল হ্যাক ইন এলমোর। মেল হ্যাক, মেল মানে হচ্ছে চিঠি, লেটার্স। হ্যাক ইন এলমোর, মেল হ্যাক মানে চিঠিবাহী, মানে চিঠি বহন করে। সেই ধরনের একটা হর্স ড্রন ক্যারেজ, ঘোড়ায় টানা গাড়ি, যেটাকে আমরা স্যাঁকড়া গাড়ি বলি, সে ধরনের একটা গাড়ি থেকে এলমোরে নেমেছিলেন। যে এলমোরটা হচ্ছে একটা ছোট্ট শহর 5 মাইল দূরে, যেটা ব্ল্যাক জ্যাক কান্ট্রি অফ আরকানসাস। আরকানসাসের ব্ল্যাক জ্যাক কান্ট্রি মানে গ্যাম্বলিং প্রধান আরকানসাসের এই অঞ্চলে। জিমি লুকিং লাইক এন অ্যাথলেটিক ইয়ং সিনিয়র, জিমিকে দেখাচ্ছিল একজন অ্যাথলেট, একজন ক্রীড়াবিদ হিসাবে। যে ইয়ং সিনিয়র, একজন যুবক কিন্তু সিনিয়রলি অনেক কাজ করছেন এরকম, জাস্ট হোম ফ্রম কলেজ, সবে মাত্র কলেজ থেকে এসেছে, অর্থাৎ খুব ইয়ং লাগছে। তাকে দেখাচ্ছিল যেন সবে মাত্র কলেজ থেকে ফিরছে। ওয়েন্ট ডাউন দ্য বোর্ড সাইড ওয়াক টুয়ার্ডস দ্য হোটেল, হোটেলের দিকে গিয়েছিল একটা সাইড ওয়াক দিয়ে। এই ইয়ং লেডি, একজন যুবতী মেয়ে, মহিলা, ক্রস দ্য স্ট্রিট, রাস্তাটা ক্রস করেছিলেন। পাস্ট হিম অ্যাট দ্য কর্নার, এক কোণে তাকে পাশ করেছিলেন। অ্যান এন্টায়ার ডোর, একটা দরজাতে ঢুকেছিলেন। ওভার হুইচ ওয়াজ দ্য সাইন, যার উপরে লেখা ছিল, সাইন দেওয়া ছিল, দ্য এলমোর ব্যাংক। অর্থাৎ মহিলাটি কোথায় ঢুকলেন? এলমোর ব্যাংকে ঢুকলেন। জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইজ, জিমি ভ্যালেন্টাইন তার চোখের দিকে তাকিয়েছিলেন। ফরগট হোয়াট হি ওয়াজ, ভুলে গেলেন যে সে কে। জিমি ভ্যালেন্টাইন নিজস্ব আইডেন্টিটিটা ভুলে গেলেন যখন তিনি সেই মেয়েটিকে দেখলেন। মেয়েটিকে দেখে তার খুব ভালো লাগলো, মানে সে এতটাই বিভোর হয়ে গেলেন যে সে নিজে কে, সে যে একজন থিপ, চোর, এটা তিনি ভুলে গেলেন। অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান, অন্য একজন মানুষে পরিণত হলেন। সি লোয়ার হার আইজ, তিনিও অর্থাৎ ওই মেয়ে, ওই লেডিও তার চোখগুলোকে নামালেন। কেন নামালেন? লজ্জা প্রকাশ করার জন্য, তো ব্লাশ প্রকাশ করার জন্য তার চোখগুলোকে নামালেন। অ্যান্ড কালার স্লাইটলি, হালকা রং দেখালেন, মানে একটা ব্লাশ, একটা লজ্জার আভা তিনি তৈরি করলেন। ইয়ং মেন অফ জিমি স্টাইল, জিমির মতন স্টাইলের যুবকেরা, অ্যান্ড লুকস, তার মতন দেখতে যুবকেরা, ওয়ার স্কার্স ইন এলমোর, স্কার্স মানে অভাব, ল্যাক অফ, যথেষ্ট অভাব ছিল। কোথায় অভাব ছিল? এলমোরে। অর্থাৎ এলমোরে জিমির মতন হ্যান্ডসাম ব্যক্তির অভাব ছিল, যার জন্য দ্যাট গার্ল, দ্যাট লেডি was much influenced by Jimmy. জিমি কলার এ বয়, জিমি একটা ছেলের কলার ধরেছিল, কলার এ বয়, কলারটা ধরেছিল। দ্যাট ওয়াজ লোফিং অন দ্য স্টেপস অফ দ্য ব্যাংক, ব্যাংকের সিঁড়ির উপরে যে লোফারগিরি করছিল, বদমাইশি করছিল, হ্যাঁ, মানে যথেষ্ট একজন, একটা যুবক, একটা বাচ্চা ছেলে, মানে একটা ইয়ং ছেলে, সে কি করছিল? সে যথেষ্ট লোভ করছিল, মানে আইডলিং, অলসভাবে কাটাচ্ছিল, হ্যাঙ্গিং অ্যারাউন্ড অন লাউঞ্জিং, as if he were one of the stock holders, এবং এমন ভাবে তার কলারটা ধরেছিলেন যেন তিনি একজন স্টক হোল্ডার, স্টক হোল্ডার মানে শেয়ার হোল্ডার, ব্যাংকের শেয়ার হোল্ডার একজন ছিলেন, যেন যেন ব্যাংকের একজন ইনভেস্টর, তিনি ব্যাংকে ইনভেস্ট করেন। and began to ask, এবং জিজ্ঞেস করতে শুরু করেছিলেন, began to ask him questions about the town, এই টাউনটা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করতে শুরু করেছিলেন। ফিডিং হিম ডাইমস অ্যাট ইন্টারভেলস, ফিডিং মানে খাওয়ানো, ডাইমস মানে আমরা জানি 100 ডাইমস মিনস 1 সেন্ট, ডাইম খাওয়াচ্ছিলেন মানে কারেন্সি, প্রচলিত মুদ্রা। অ্যাট ইন্টারভেলস, কিছুটা পর পর, কিছুটা সময় পর পর ডাইমস দিচ্ছিলেন, আর কিছু কিছু প্রশ্ন জিজ্ঞেস করে, আমরা বলবো কিছু টাকা দিচ্ছিলেন, আমাদের ভাষায় বললে কিছু অর্থ দিচ্ছিলেন, এবং কিছু প্রশ্ন জিজ্ঞেস করছিলেন, মানে অর্থের বিনিময়ে। বাই অ্যান্ড বাই দ্য ইয়ং লেডি কেম আউট, ইতিমধ্যেই কিন্তু ওই ইয়ং লেডি, ওই যে যুবতী মহিলাটি, তিনি বাইরে বেরিয়ে এসেছিলেন। লুকিং রয়্যালি আনকনসিয়াস, রয়্যালি আনকনসিয়াস মিনস কমপ্লিটলি আনকনসিয়াস, পুরোপুরি, রয়্যালি মানে রাজকীয়, কিন্তু এখানে রাজকীয় নয়, কমপ্লিটলি তাকে মানে আনকনসিয়াস, অচেতন থাকলেন, মানে
তার দিকে আর তাকালেন না। অফ দ্য ইয়ং ম্যান উইথ সুটকেস, সুটকেস নিয়ে ইয়ং ম্যানের দিকে আর তাকালেন না। অ্যান্ড ওয়েন্ট হার ওয়ে, তার রাস্তা দিয়ে চলে গেলেন। অর্থাৎ কে চলে গেলেন? ওই মহিলাটি, ওই লেডিটি চলে গেলেন। যে লেডিটি ব্যাংকে ঢুকেছিলেন, যে লেডিটি তাকে দেখে একটা ব্লাশ দেখিয়েছিলেন, লজ্জার আভা দেখিয়েছিলেন, সেই লেডি বেরিয়ে যাওয়ার পরে তার দিকে আর তাকালেন না, সোজা চলে গেলেন। এবার কি হচ্ছে দেখো, এরপরে যেটা ঘটছে, জিমি জিজ্ঞেস করছেন, ইজ নট দ্যাট ইয়ং লেডি মিস পলি সিমসন? আচ্ছা, ওই ইয়ং লেডি, ওই যে যুবতী মেয়েটি, ওর নাম লেডি পলি সিমসন না? ওই লেডির নাম পলি সিমসন না? এটা কিন্তু আন্দাজে বলা, এটা জিমির একটা ট্রিক্স। এটা আমাদেরও একটা ট্রিক্স হয়, যখন কারো আননোন নাম আমাদের জানতে ইচ্ছে হয়, তখন তার সম্পর্কে অন্য কোনো নাম যদি বলে দিই, তাহলে কেউ এসে কারেকশন করে দেবে, না না না, এই নামটা ওইটা নয়, অন্য একটি নাম। এভাবে আমার সঠিক নামটা জানা হয়ে যাবে। তো তাই সেই ছেলেটিকে জিজ্ঞেস করছে, ইজ নট দ্যাট ইয়ং লেডি পলি সিমসন? ওই লেডিটার নাম পলি সিমসন না? আস্কড জিমি, জিমি জিজ্ঞেস করেছিলেন উইথ স্পেসাস গাইল। স্পেসাস মানে হচ্ছে ডিসিটফুল, মিসলিডিং, ইনসিনসিয়ার, যথেষ্ট। আর গাইল মানে হচ্ছে ট্রিকারি, ট্রিক্স দ্বারা, চালাকি দিয়ে। অর্থাৎ একটা ডিসিটফুল, একটা প্রতারণা করার মতো ট্রিক্স, চালাকি করে। আমি যেটা বললাম যে প্রতারণাকারী, তো যে সঠিক নামটা জানার জন্য একটা ট্রিক্স, একটা চালাকির সুযোগ নেওয়া। ন ন মানে দেখো একটু আবদারের সুরে বলছে, ন সেড দ্য বয়, ছেলেটা বলেছে। কেন আবদারের সুরে বলছে? কারণ তাকে এতক্ষণ ডাইমস দিচ্ছে, তাই না? ডাইমস দিচ্ছে, তাকে খাওয়াচ্ছে, মানে ডাইমস দিচ্ছে, প্রশ্ন করছে। সেড দ্য বয়, ছেলেটা বলেছিল, সি ইজ অ্যানাবেল অ্যাডামস, ও তো অ্যানাবেল অ্যাডামস। হার পা ওনস দিস ব্যাংক, তার পা মানে পাপা, মিনস ফাদার, তার বাবা তো এই ব্যাংকের মালিক। তাহলে সেটাও জানা হলো যে অ্যানাবেল অ্যাডামস, তার বাবার যে ব্যাংক হচ্ছে এলমোর ব্যাংক। হোয়াট হ্যাড ইউ কাম টু এলমোর ফর? আপনি এলমোরে এসেছেন কেন? ইজ দ্যাট এ গোল্ড ওয়াচ চেন? তাহলে তার গোল্ড ওয়াচের, গোল্ড ওয়াচ চেন, একটা চেন, গোল্ডেন চেন দেওয়া ওয়াচ ছিল, সেটার দিকে তাকিয়ে বলছে এটা গোল্ড ওয়াচ চেন। আই এম গোয়িং টু গেট এ বুলডগ, আমি একটা বুলডগ কিনতে চলেছি। গড অ্যানিমোর ডাইমস, আর ডাইমস আছে, মানে আরো তার ডাইমস প্রয়োজন। জিমি ওয়েন্ট টু দ্য প্ল্যান্টার্স হোটেল, জিমি প্ল্যান্টার্স এর হোটেলে গিয়েছিলেন, এটা হোটেলের নাম একটা। জিমি প্ল্যান্টার্স এর হোটেলে গিয়েছিলেন, রেজিস্টার্ড অ্যাজ রালফ ডি স্পেন্সার। খুব ইম্পর্টেন্ট এই নামটা। জিমি তার নামটা লেখালেন রালফ ডি স্পেন্সার। জিমি বললেন, মানে তার নামটা ওখানে এন্ট্রি করছেন জিমি ভ্যালেন্টাইন হিসাবে নয়। কেন? কারণ হিজ ব্যাকগ্রাউন্ড থেকে, তার ব্যাকগ্রাউন্ড থেকে নিজেকে সেফ রাখার জন্য রালফ ডি স্পেন্সার হিসাবে নাম লেখাচ্ছেন। অ্যান্ড এনগেজড এ রুম, একটা রুম এনগেজ করেছিলেন। হি লিনড অন দ্য ডেস্ক, ডেস্কের উপরে ঝুঁকেছিলেন। অ্যান্ড ডিক্লেয়ার্ড হিজ প্ল্যাটফর্ম টু দ্য ক্লার্ক, ক্লার্কের কাছে তার অবস্থাটা তার বলছিলেন। হি সেড হি হ্যাড কাম টু এলমোর টু লুক ফর এ লোকেশন টু গো ইনটু বিজনেস, যে তিনি এলমোরে এসেছেন, তিনি বলছেন তিনি এলমোরে এসেছেন একটা লোকেশন, একটা জায়গা পাওয়ার জন্য যেখানে সে একটা ফ্রেশ বিজনেস করবে। হাউ ওয়াজ দ্য সু বিজনেস, সু বিজনেসটা কেমন নাও ইন দ্য টাউন, টাউনে সু বিজনেসটা কেমন, এটা জিজ্ঞেস করছে তাকে। হি হ্যাড থট অফ এ সু বিজনেস, সে জুতো ব্যবসার কথা ভেবেছে। ওয়াজ দেয়ার এন ওপেনিং, জুতো ব্যবসার সঙ্গে রিলেটেড। দেখো গল্পের শুরুতেই আমরা পেয়েছি প্রিজেন্ট সুসপে সে জুতোর কাজটা শিখেছে। দ্যাটস ওয়াই আই থিঙ্ক হি হ্যাড এ ইন্টারেস্ট ইন সু বিজনেস, জুতো ব্যবসার প্রতি কথা বলছে। ওয়াজ দেয়ার এন ওপেনিং, অলরেডি কি জুতো ব্যবসা কেউ খুলেছে? দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লোথেস অ্যান্ড ম্যানার অফ জিমি, ক্লার্ক কিন্তু যথেষ্ট প্রভাবিত হয়েছিল, ইমপ্রেসড হয়েছিল এই জিমির যে ক্লোথেস, জামা কাপড় এবং তার আচরণে। হি হিমসেলফ ওয়াজ সামথিং অফ এ প্যাটার্ন অফ ফ্যাশন, সেও এই ধরনের ফ্যাশনেবল একজন ব্যক্তি ছিলেন। থিনলি গিল্ডেড ইউথ অফ এলমোর, এলমোরের পাতলা সুসজ্জিত, গিল্ডেড মানে হচ্ছে ভালোভাবে ক্লোথড, ভালো পোশাক পরিহিত একজন যুবক হিসাবে। বাট হি নাও পারসিভড হিজ শর্টকামিংস, শর্টকামিংস মানে ফল্টস, ডেফিসিয়েন্সি, উইকনেস মানে অর্থের অভাব, তার দুর্বলতা রয়েছে, অর্থে আর্থিক দিক থেকে দুর্বলতা রয়েছে। হোয়াইল ট্রাইং টু ফিগার আউট, মানে এক কথায় ওই যে ক্লার্ক যখন তার দ্বারা প্রভাবিত হচ্ছে, কারণ ক্লার্কেরও এই ধরনের একটা অ্যাটিটিউড আসা ছিল, কিন্তু তার শর্টকামিংস এর জন্য সে এটা করতে পারছে না।
And while trying to figure out Jimmy's manner of tying his four in hand, four in মানে হচ্ছে টাইয়ের গলা পর্যন্ত যে ব্লেজার টাইপের যে পোশাকটা পরে এখানে যে টাইটা বাঁধা থাকে সেটাকে বলছে ফোর ইন হ্যান্ড। সেই ফোর ইন হ্যান্ডটা যখন এরকম করে বাঁধছিল, এরকম ভাবে বাঁধছে, এই যে জিমির যে তার ফোর ইন হ্যান্ড তার টাইটাকে বাঁধার প্রসেসটাকে দেখে হি কর্ডিয়ালি গেভ ইনফরমেশন, কর্ডিয়ালি মিনস ক্যাজুয়ালি, সে এই ইনফরমেশনস গুলো দিচ্ছিলেন, তিনি এই ইনফরমেশন গুলো জিমি ভ্যালেন্টাইনকে দিচ্ছিলেন। ঠিক আছে? ইয়েস, দেয়ার অট টু বি এ গুড ওপেনিং ইন দ্য শু স্টোর, তখন সে ইনফরমেশনটা দিচ্ছে, দেখো বলছে হ্যাঁ হ্যাঁ দেয়ার অট টু বি এ গুড ওপেনিং ইন দ্য শু লাইন, হ্যাঁ একটা জুতোর লাইনে একটা ভালো খোলার প্রয়োজন আছে। দেয়ার ওয়াজ নট অ্যান এক্সক্লুসিভ শু স্টোর ইন দ্য প্লেস, এক্সক্লুসিভ মিনস ওয়ান অ্যান্ড অনলি, একমাত্র জুতোর দোকান এখানে নেই। দ্য ড্রাই গুডস অ্যান্ড জেনারেল স্টোরস হ্যান্ডেল দেম, শুকনো যে মালপত্র যারা বিক্রি করে এবং জেনারেল যে স্টোরস গুলো, সাধারণ যে দোকানগুলো, এটাকে হ্যান্ডেল করে। বিজনেস ইন অল লাইন্স ওয়াজ ফেয়ারলি গুড, সমস্ত লাইনে বিজনেস এখানে ভালো। হোপড মিস্টার স্পেন্সার উড ডিসাইড টু লোকেট ইন এলমোর, আশা করি মিস্টার স্পেন্সার এলমোর একটা জায়গা খুঁজে পাবেন। হি উড ফাইন্ড ইট এ প্লিজেন্ট টাউন টু লিভ ইন, এখানে বাস করার জন্য এটা খুব মনোরম একটা শহর, প্লিজেন্ট টাউন। অ্যান্ড পিপল ওয়ার ভেরি সোসিয়েবল, মানুষ কিন্তু এখানে খুব সামাজিক। মিস্টার স্পেন্সার থট হি উড স্টপ ওভার ইন দ্য টাউন এ ফিউ ডেজ, মিস্টার স্পেন্সার ভেবেছিলেন যে তিনি এখানে থাকবেন এই টাউনে কয়েকটা দিন, ফিউ ডেজ, অ্যান্ড লুক ওভার দ্য সিচুয়েশন, এবং তিনি এই পরিস্থিতিটাকে ভালোভাবে পর্যবেক্ষণ করবেন। নো, দ্য ক্লার্ক নিড নট কল দ্য বয়, ক্লার্কের কোনো ওয়েটার বা বয় ডাকার প্রয়োজন নেই, কোনো লোক ডাকার প্রয়োজন নেই। হি উড ক্যারি আপ হিজ সুটকেস হিমসেলফ, ইট ওয়াজ রাদার হেভি, এটা খুব ভারী এবং সে তার সুটকেসটা নিজেই নিয়ে যাবে। ভারী কারণ it had, it possessed, it contained the burglary tools, চুরির জিনিসপত্র ছিল, তাই না, টুলস যন্ত্রপাতি ছিল। Mr. Ralph D. Spencer, the phoenix that arose from Jimmy Valentine's ashes left by the flame of a sudden and alternative attack of love remained in Elmore. Mr. Ralph Spencer, যিনি একটা ফিনিক্স পাখির সঙ্গে মানে তুলনা করা হচ্ছে, বলা হচ্ছে রাল্ফ ডি স্পেন্সার হচ্ছে একজন ফিনিক্স পাখি। ফিনিক্স পাখির ইতিহাসটা একটু জানি। ফিনিক্স পাখি হচ্ছে একটা মাইথোলজিক্যাল বার্ড, পুরাণের একটা পাখি। ইজিপ্টিয়ান মাইথোলজিতে বলা হয় যে এই ফিনিক্স পাখি হচ্ছে ইমমর্টাল বার্ড, অমর পাখি। কেন অমর পাখি? কারণ ফিনিক্স 500 বছর পর পর নিজের গায়ে আগুন ধরিয়ে দেয় এবং সেখান থেকে নতুন একটা ফিনিক্স পাখির উদ্ভব হয়, জন্ম হয়, এবং যার জন্য বলছে যে ফিনিক্স ইজ অ্যাকচুয়ালি অ্যান ইমমর্টাল বার্ড। বলছে রাল্ফ ডি স্পেন্সার হচ্ছে সেই ফিনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম জিমি ভ্যালেন্টাইনস অ্যাশেজ, জিমি ভ্যালেন্টাইনের ছাই থেকে যে ফিনিক্স পাখি তৈরি হয়েছে, মানে যে রাল্ফ ডি স্পেন্সারের সৃষ্টি হয়েছে। এখানে জিমি ভ্যালেন্টাইন শেষ হয়ে গেছে, জিমি ভ্যালেন্টাইনের গায়ে আগুন লেগে তার ছাই তৈরি হয়েছে, সেই ছাই থেকে রাল্ফ ডি স্পেন্সার তৈরি হয়েছে, যদি আমি ফিনিক্সের কম্প্যারিজনটা ভাবি। কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা তো সেভাবে নয় না, মানে জিমি ভ্যালেন্টাইন নিজেকে আড়াল করার জন্য রাল্ফ ডি স্পেন্সার নাম নিয়েছেন, এবং ফিনিক্স পাখি মানে নতুন পুনর্জন্ম হচ্ছে, এটাকে ইম্পর্টেন্ট। রিবার্থের কথা, মানে যে টার্মটার উপরে জোর দিতে হবে সেটা হচ্ছে রিবার্থ, রিফরমেশন। কারণ আমি আমার টাইটেল কি বলেছিলাম, রিট্রিভড রিফরমেশন। রিফরমেশন হচ্ছে যার জন্য জিমি ভ্যালেন্টাইন থেকে নাম হচ্ছে রাল্ফ ডি স্পেন্সার। আর অ্যাশেস লেফট বাই দ্য ফ্লেম অফ এ সাডেন, আর ওই ছাইটা তৈরি হয়েছিল কোন আগুন থেকে? যে আগুনটা লাগিয়েছিল সাডেন অ্যান্ড অল্টারনেটিভ অ্যাটাক অফ লাভ, ভালোবাসার প্রভাবে। রিমেইন্ড ইন এলমোর, রাল্ফ ডি স্পেন্সার এলমোরে থেকে গিয়েছিলেন এবং প্রসপার, উন্নতি করেছিলেন। হি ওপেন্ড এ শু স্টোর অ্যান্ড সিকিউর এ গুড রান অফ ট্রেড, সে একটা জুতো দোকান খুলেছিলেন এবং ভালো একটা ব্যবসা চালাচ্ছিলেন। সোশ্যালি হি ওয়াজ অলসো এ সাকসেস, সামাজিকভাবে তিনি একজন সফল ব্যক্তি ছিলেন। অ্যান্ড মেড ম্যানি ফ্রেন্ডস, অনেক বন্ধু করেছিলেন। অ্যান্ড হি অ্যাকমপ্লিশড দ্য উইশ অফ হিজ হার্ট, তার হৃদয়ের ইচ্ছে পূরণ করেছিলেন। হি মেট মিস অ্যানাবেল অ্যাডামস, তিনি অ্যানাবেল অ্যাডামসকে সঙ্গে দেখা করেছিলেন। অ্যান্ড বিকেম মোর অ্যান্ড মোর ক্যাপটিভেটেড বাই হার চার্মস, চার্মস মানে আকর্ষণ, তার দ্বারা আকৃষ্ট হয়ে তিনি ক্যাপটিভেটেড হয়েছিলেন, মানে তার আকর্ষণে আকৃষ্ট হয়ে তিনি বন্দী হয়েছিলেন। অর্থাৎ হি ওয়াজ ইন লাভ উইথ অ্যানাবেল অ্যাডামস, অ্যানাবেল অ্যাডামসের সঙ্গে তিনি
ভালোবাসায় জড়িয়ে গিয়েছিলেন এবং দ্যাট লাভ চেঞ্জড জিমি ভ্যালেন্টাইন। জিমি ভ্যালেন্টাইন কি ছিলেন? একজন সেফ বার্গলার ছিলেন। সেই সেফ বার্গলার থেকে তিনি একজন কমন ম্যানে পরিণত হচ্ছেন। কিসের জন্য? বিকজ অফ দ্য লাভ ফর অ্যানাবেল অ্যাডামস। At the end of a year, এক বছরের শেষে, the situations of Mr. Ralph Spencer was this. এক বছর শেষ হয়ে গেল, সিচুয়েশন পরিস্থিতিটা হলো এরকম। কিরকম পরিস্থিতি? না, হি হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি, সমাজের শ্রদ্ধা সম্মান তিনি পেয়েছেন। হিজ শু স্টোর ওয়াজ ফ্লারিশিং, তার জুতো দোকান যথেষ্ট উন্নতি করছে। হি অ্যান্ড অ্যানাবেল ওয়ার এনগেজ টু বি ম্যারিড ইন 2 weeks, 2 সপ্তাহের মধ্যে সে এবং অ্যানাবেল বিয়ে করতে চলেছে, এনগেজড হতে চলেছে বিবাহের জন্য। মিস্টার অ্যাডামস, দ্য টাইপিক্যাল প্লডিং কান্ট্রি ব্যাংকার, প্লডিং মানে গ্র্যাজুয়ালি ডেভেলপিং, মিস্টার অ্যাডামস যিনি গ্র্যাজুয়ালি ডেভেলপ করছেন একজন ব্যাংকার হিসাবে, অ্যাপ্রুভড অফ স্পেন্সার, স্পেন্সারকে মেনে নিয়েছিলেন। অ্যানাবেলস প্রাইড, অ্যানাবেলের যে গর্ব, ইন হিম তার মধ্যে অলমোস্ট ইকুয়ালড হার এফেকশন, এফেকশন মানে সহানুভূতি, তার গর্ব এবং সহানুভূতি সমান হয়ে গিয়েছিল, মানে তার যতটা তার প্রতি গর্ব ছিল তার প্রতি ততটাই তার সহানুভূতি ছিল। He was as much at home in the family of Mr. Adams, সে বাড়িতে যেমন থাকে মিস্টার অ্যাডামসের ফ্যামিলিতেও ততখানি ক্লোজ থাকে। and that of Annabel's married sister, অ্যানাবেলের ম্যারিড সিস্টারের বাড়িতেও একই রকম থাকে, as if he were already a member, যেন তিনি অলরেডি একজন মেম্বার হয়ে গেছেন। সুতরাং আমরা এখানে আজ এই পর্যন্ত যেটা পড়লাম সেটা দেখলাম যে জিমি ভ্যালেন্টাইন বিকেম রিফর্মড, জিমি ভ্যালেন্টাইন নিজেকে সংস্কার করে নিচ্ছেন। হি বিকেম এ গুড ম্যান, হি বিকেম এ বিজনেসম্যান, অ্যান্ড নাও হি হ্যাজ বিকাম or he is going to be the life partner of a very important portions of the society, that is Mr. Adams and also Miss Annabel Adams. তাহলে তার সঙ্গে বিয়ে হতে চলেছে, সোশ্যালি সাকসেসফুল হয়েছে, এই বিষয়গুলো জিমি ভ্যালেন্টাইনকে সেটেলড করেছে এলমোর সিটিতে। তাহলে এর পরে কি হবে? এর পরের গল্প আমরা পরের ক্লাসে আলোচনা করব, কারণ অলরেডি এই ক্লাসটা অনেকটা লম্বা হয়ে গেছে। এই ক্লাসটা আর দীর্ঘায়িত করব না, পরের ক্লাসের জন্য রেখে দিলাম বাকি অংশটা। একটু সাসপেন্স রয়ে গেল, তোমাদের মনে এখনো পর্যন্ত টান টান উত্তেজনা, এরপরে কি হবে? এই যে উত্তেজনা, এই যে এক্সাইটমেন্ট, এটাই হচ্ছে জিমি ভ্যালেন্টাইনের সাকসেস, জিমি ভ্যালেন্টাইনের স্টোরির সাকসেস আর ও হেনরির সাকসেস। ওকে, সুতরাং ক্লাসটা এখানেই শেষ করছি। আর শেষ করার সময় আগের মতন আরো একবার রিকোয়েস্ট করব, যদি তোমরা আমার ক্লাসে প্রথম হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর যদি ক্লাসটা ভালো লাগে, যদি তোমাদের উপকারে লাগে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো আমাদের ভিডিওগুলো, কারণ এটা আমি তোমাদের কাছ থেকে ডিজার্ভ করি বলে আমি মনে করি। ওকে, দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড বাই।